আমার মনে হয় বাংলাদেশ পুলিশ হত্যার পর 5ই অগস্টের পর বিশ্বের প্রথম যে ব্যক্তিটি পুলিশদের একটি সংখ্যা সামনে তুলে ধরেন ইয়েতে বা ইউএস এর ক্যাপিটাল স্টেট ডিপার্টমেন্টে, তার নাম হলো দস্তগীর জাহাঙ্গীর। আমি নিজে আমি 3242 অথবা যে সংখ্যাটি আমি বাংলাদেশের, আমি নাম বলছি না, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের, তারা তখনও পর্যন্ত হাইডে ছিলেন বাংলাদেশের ভিতরেই, কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আগে থেকে আমি সক্ষম ছিলাম। সেই সুবাদে এই নাম্বারটি আমি সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমি প্রশ্ন তুলি যে এতগুলো পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। অফ দ্য রেকর্ডে ওরা আমাকে জানতে চেয়েছিল রিসোর্স। আমি বলছি আপনারা আপনাদের এম্বাসিকে জিজ্ঞেস করেন, আর আমি আপনাদেরকে রিসোর্স বলতে বাধ্য নই, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। তারপর তারা আমাকে আর এটা নিয়ে জিজ্ঞেস করেনি। এখন এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত যে 3200 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, 3200 প্লাস পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। এবং শুধু অফিসার না, মানে কনস্টেবল সহ সবাই, মানে আমেরিকান ভাষায় অফিসার বলে ইচ এন্ড এভরিওয়ান কে। আই এম সরি, মানে 3200 প্লাস পুলিশ কর্মকর্তা এবং সদস্যদেরকে বাংলাদেশে হত্যা করেছে ডক্টর ইউনূস ইচ্ছে করে। আই রিপিট ইট, আমার কাছে প্রমাণ আছে। ইচ্ছে করে উনি তথাকথিত একটি মাইনর সার্জারি, যে সার্জারি আপনি পিছায়ও দিতে পারেন, সেই রকম সার্জারির কথা বলে উনি প্যারিসে 2 দিন অবস্থান করেন। এই 2 দিন বাংলাদেশে বাহ্যত কোনো ধরনের সরকার ছিল না। কে সরকারে ছিল? যদিও আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, কিন্তু উনি দায়িত্ব কি পালন করেছেন আমরা জানি। অতএব ওই 2 দিনে ঢাকা শহরের যে ইউটিউব গুলোতে আমরা যেসবগুলো দেখছি, সেসবগুলো দেখা যাচ্ছে যে এই মেটিকুলাসলি ডিজাইনের অংশে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল, তারা বিভিন্ন থানাতে যে তারা পুড়িয়ে মারছে, আর সেই থানা থেকে পুলিশ তাদেরকে রক্ষা করার জন্য আকাশের দিকে গুলি করে করে রাস্তা দিয়ে পালাচ্ছে বা 10 জন মিলে যাচ্ছে, তাদেরকে তারা বলছিল যে এই দেখেন এখানে আক্রমণ করছে, চলে এসেছে। এটা কন্টিনিউয়াস চলছিল পুরো রাত ব্যাপী 2 দিন। অতএব এই 2 দিনে এই দায়িত্বটা মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ইতিমধ্যে এটা রেকর্ডেড, মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডে যে এখানে পুলিশ হত্যা হয়েছে, না হলে ওনারা হয়তো বা আবার আমাকে জিজ্ঞেস করতেন। আচ্ছা, সেই পুলিশ হত্যার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন জিজ্ঞেস করেছে, সেই পুলিশ হত্যার বিষয়ে ইউনাইটেড নেশন জিজ্ঞেস করেছে। এই জন্যে এই যে আর মনস্টারের সাথে যে আরেক ছিল আসিফ নজরুল, যিনি বলেন উনি আইন পড়ান, আসলে আইনের উনি তত্ত্ব আসলেই জানেন না। উনি এটা নিয়ে টেনশনে পড়ে যান যে এই পুলিশ হত্যা বিষয়টা তো আসলে তাদের যারা হত্যা করেছে, যে সকল ইয়াংরা এটার সাথে যুক্ত ছিল, তারা টকশোতে এসে বীর বাহাদুরের মতন তারা এই জন্য এটাকে 71-এর সাথে তুলনা করছিল, যে 71-এর মুক্তিযোদ্ধারা যেরকম আমাদের বীর, তারা সেরকম বীরত্ব দেখাবে নিজের ভাইকে হত্যা করে, নিজের বাবাকে হত্যা করে, নিজের বোনকে হত্যা করে, প্রেগনেন্ট পুলিশ অফিসারকে হত্যা করে। অতএব সেইটা তো এখন রেকর্ডেড। অতএব সেই কাজগুলো, সেই বিচারগুলো আলটিমেটলি এই যে উপদেষ্টা পরিষদ, তাদের কাউকেই ছাড় দেয়া যাবে না। এর অর্থ হলো ছাড় আমি দেই আর না দেই, বাংলাদেশ দিবে না, বাংলাদেশের আইন দিবে না, বাংলাদেশের কোনো সরকার দিবে না। একটি বিষয় আমি এখনই বলতে চাইনি, আমি শুধু ইঙ্গিত করব। আমি লক্ষ্য করেছি তারেক জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নিয়ে মন্তব্য করেননি গত 18 বছর। একটি বিষয় নিয়ে মন্তব্য করেননি, ভালোও বলেননি, খারাপও বলেননি। আমি আবার ফিরে যাই যে ওনার পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ এবং এই সার্বিক বিষয় দিয়ে তিনি যে ক্ষমতায় বসলেন, সেটাকে উনি একটা গণতান্ত্রিক আবরণ দেওয়ার জন্যে উনি হয়তোবা, এবং হয়তোবার অর্থ হলো আমি মনে করি যে উনি এই পুলিশ হত্যার তদন্তে হাত দিবেন। এর আরেকটি কারণ, পৃথিবীর সকল দেশের মৌলিক নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম হলো পুলিশ বিভাগ।
এবং এই মৌলিক নিরাপত্তা যদি যারা এখন বর্তমানে আছেন, গত 18 বছর তারা আমাদের সাথে কান্নাকাটি করেছেন, আমাদের সাথে ফোনে কথা বলেছেন, কিন্তু সরকারের কারোর সাথে তারা কোনো কথা বলতে পারেননি। কিন্তু এখন কিন্তু তারা কথাগুলো বলতে পারছে, এখন কিন্তু তারা দাবি তুলতে পারছে, এখন তারা বলতে পারছে যে আমার কলিগ যাকে হত্যা করা হয়েছে তার অন্তত পক্ষে পরিবারেরকে আপনারা একটু সহযোগিতা করুন, এইভাবে কথাটা উঠছে। অতএব আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যে না আমি জানি না উনাকে কেন শিলং বলা হয়, সালাউদ্দিন শিলং হিসাবে উনি পরিচিত, তিনি বলেছেন 24 ঘন্টা বা একদিন আগে যে পুলিশ হত্যার তদন্ত হবে। আচ্ছা, আমি পুলিশ হত্যার তদন্ত হবে, তাতে এই যে নব্য ফ্যাসিস্ট পার্টি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই পার্টি যেটাকে আমি সাংবাদিক হিসেবে দাবি রেখে যাই যে তারেক জিয়া এটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, কারণ তারা মেট্রো রেল পোড়ার সাথে যুক্ত, তারা বিটিভি ভবন পোড়ার সাথে যুক্ত, তারা সেতু ভবন পোড়ার সাথে যুক্ত, তারা পুলিশ হত্যার সাথে যুক্ত, তারা প্রেগনেন্ট পুলিশের হত্যার সাথে যুক্ত, তারা 32 নাম্বার ভাঙ্গার সাথে যুক্ত, তারা বাংলাদেশের এমনকি যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সাংবাদিকতার স্বার্থে এই প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার সাথে যুক্ত, তাদেরকে আপনি ছাড় দিলে আপনাকেও পুড়িয়ে দিবে একদিন, এবং সেই দিন বেশি দূরে নয়। এই জন্য হয়তো বা তারা কেক কাটা হচ্ছে, যেটা দিয়ে আমরা শুরু করলাম। এখন তারা যখনই আমাদের বর্তমান সরকারের দেশ কি জানি স্বরাষ্ট্রমন্ত্রী তাদের গায়ে বাজে কেন? তারা আমি নিষ্কলুষ হলে তো আমি বলবো অবশ্যই আমার একজন পুলিশ কেন হত্যা হলো এটা তো আমরাও বিচার চাই। যেমন স্বাধীনতার পর বা 52-51 পর থেকে প্রথমবারের মতন ওনারা নাকি বিরোধী দল হয়েছেন, বিরোধী দল হিসাবে ওনাকে আমাদের শহীদ মিনারে যেতে হবে, যেটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আপনাদেরকে শহীদ মিনারে বাঙালিরা চায় না, 52 শহীদেরা আপনাদেরকে সেখানে দেখতে চায় না। কিন্তু আজকে যখন আপনি সেখানে যে এই ভং করে গেলেন সেখানে, তাহলে পুলিশ হত্যার বিচার তো আপনি বিরোধী দল হিসেবে আমার আগে বলা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার প্রেসার করা উচিত যে পুলিশ হত্যার বিচার হওয়া উচিত, কারণ আপনার তো তখন সরকারে ছিলেন না, তখন ছিল তো ডক্টর ইউনূস। এই ডাক্তার শফিক, আপনি তো ক্ষমতার অংশ ছিলেন না, তাহলে আপনি কেন বলছেন যে পুলিশ হত্যার এটা সময়োচিত নয়, এটা সেটেল? ইট ইজ নট সেটেল, নাথিং ইজ সেটেল। এবং ডক্টর, আমি উদাহরণটা আরেকটু রেখায় টানতে চাই। সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আপনারা ট্রাইব্যুনালে ফাঁসি দিতে পারেন, উনি এক্সিকিউটিভ প্রধান হিসাবে, যে বাংলাদেশে যত খুন হয়েছে তার জন্য ওনার ফাঁসি হবে, তাহলে গত 18 মাসে যত খুন, যত জেলে হত্যা, সমস্ত কিছুর জন্য আমি মনে করি 1 মিলিয়ন টাইম ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া উচিত। অতএব আমরা পুলিশ ডিপার্টমেন্টের যারা আমাদেরকে শুনছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যারা এই বিষয়টা নিয়ে ওয়াশিংটন ডিসিতে কাজ করি, আপনারা এটা ভুলে যাবেন না। আপনারা প্রতিদিন সরকারের কাছে এই দাবিটা করবেন, এবং সরকারের বা বর্তমান যে রাজনৈতিক শক্তি বিএনপি যদি এটাকে কোনো কারণে বিচারের আওতাধীন না আনে, তাহলে এই ফাঁদে তারাই পড়বেন, কারণ ইতিমধ্যে তাদের পরিকল্পনা তারাই ফাঁস করে দিচ্ছে যে জামাত যেহেতু একটা বিরাট পোর্শন এই পার্লামেন্টের দখল করে আছে, তারা বারবার এই ঢোলটা বাজাবে যে বিএনপি হত্যা করেছে। যেমন তারা বলেছে গত 18 মাসে যত চাঁদাবাজি যত কিছু সব বিএনপি করেছে। তারা এই করে নির্বাচনকে কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিল, যে মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে পাশ করিয়ে দেবে। অতএব বিএনপির জন্য যে অবস্থাটা তৈরি করেছে, আমি মনে করি আওয়ামী লীগের যিনি প্রধান তার প্রতি ওনাদের শ্রদ্ধা থাকা উচিত, কারণ তিনি নির্বাচন প্রতিহতর ডাক না দিয়ে বলেছেন যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না। তার অর্থ হলো যদি আওয়ামী লীগ নির্বাচন প্রতিহতের ডাক দিত, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটতো, এমনকি জামাত এই ডামাডোলে ক্ষমতায় চলে আসতে পারত। অতএব এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। বিএনপিকে অবশ্যই এই বিষয়টাকে সূক্ষ্মভাবে ধরলেও কঠিনভাবে ধরতে হবে, যে এই পুলিশ হত্যার বিচার বাংলাদেশের জনগণ যেভাবে চায়, আপনাদেরকে যারা এখন নিরাপত্তা দিচ্ছে
সেই পুলিশ বিভাগও কিন্তু চায়। অতএব আপনারা এটাকে অস্বীকার করতে পারবেন না। তার বাইরে আন্তর্জাতিক ভাবে তো এই সরকার এমনকি আমেরিকার প্রেসারেও রয়েছে, যেটা আমি আরো কিছুদিন পরেই প্রকাশ করব। ধন্যবাদ। কিন্তু আপনার মধ্যে কি এরকম কোনো আশঙ্কা আছে যে এই কথাটা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে বললেন যে পুলিশ হত্যা করেছে বিএনপি, থানা লুটপাট করেছে বিএনপি, যা কিছু করেছে বিএনপি, আমরা কিছু করি নাই, সুতরাং এইটার সব দায় বিএনপির। তো বিএনপি এখন যদি তারা, আমরা আবার এটিও তো ঠিক যে ওই আন্দোলনে অর্থাৎ শেখ হাসিনা একটি বৈধ নির্বাচিত সরকারকে উৎখাতের আন্দোলনে তারাও ভিতরে ছিল। ৩২ নম্বর ভাঙার সময় তো তারেক রহমানের নামে স্লোগানও দেওয়া হয়েছে। তো এই দায় আসলে কি বিএনপি যদি এই পুলিশ হত্যার বিচারের পথে এগিয়েও যায়, তারপরেও কি তারা কি এই দায় এড়াতে পারবে? প্রথমত আইন কিভাবে এক্সিকিউট হয় সেটা আমাদের দেখতে হবে। আমরা যে যত কথাই বলি না কেন, আইন খুঁজে দেখবে বা ইনভেস্টিগেশন করে দেখবে এর পিছনে আসলে দায়ী কে। আমাদের সেই সময়কার 5ই অগস্ট এবং 4 অগস্ট থেকে 7ই অগস্ট পর্যন্ত, তারপরেও আমরা যদি লক্ষ্য করি যে এই ধ্বংসযজ্ঞের সাথে যে ফেজগুলো, এসবগুলো তো যেহেতু সবার হাতে মোবাইল, সবার হাতে সেলফোন, অতএব আমরা কিন্তু এই ডকুমেন্টগুলো আছে, পৃথিবীর কোথাও না কোথাও আছে, এবং এই ফেজগুলো আছে। আমি কোনো ক্রমেই বলছি না যে বিএনপি এই দায় তাদের উপর, জামাত চেষ্টা করবে না তাদের উপর বর্তাতে, এমনকি এনসিপিও করবে, জামাত করবে। বিএনপিকে যেটা প্রমাণ করতে হবে, প্রথমত তারা যখন নিজেরাই ইনভেস্টিগেশনের কথা বলছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির মহাসচিব যিনি ওই লোকাল গভর্নমেন্ট মন্ত্রী, তিনিও বলছেন। অতএব দুইজন পাওয়ারফুল ব্যক্তি যখন, সরকারের পাওয়ারফুল ব্যক্তি যখন বলছেন, তখন আমার দৃঢ় বিশ্বাস বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে তাকে ক্লিন করার জন্য। যেমন 18 মাসে, নির্বাচনের আগে 18 মাস জামায়াতে ইসলামী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারা কিন্তু মানুষকে সহায়তা করেছে, এটা সত্য কথা, এটা তারা প্রমাণ করতে চেষ্টা করেছে। দেখেন, আমরা কিন্তু টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করছি না, আমি দেখেন আপনার জন্য এই যে খাবার নিয়ে এসেছি, এই যে। অতএব তারা প্রমাণ করতে চেষ্টা করেছিল যে আপনারা তো বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, বাংলাদেশের স্বাধীনতা দেখেছেন, আমাদেরকে একবার আল্লাহ চাচ্ছে আমাদেরকে, অতএব আপনারা আল্লাহর ইশারায় আপনার ভোটে আমরা ক্ষমতায় গিয়ে করব, এবং সেটা বিএনপির উপর চাপানোর প্রয়োজন। বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। এটাই আমি মনে করি সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মির্জা ফখরুল এটাই বলছেন, কারণ ওনারা আসলে বিএনপির নীতি নির্ধারক। আই রিপিট, তারা কিন্তু এই দুইজন কিন্তু, যেমন ডক্টর ইউনূসের মন্ত্রিসভায় অনেকেই ছিলেন, কিন্তু আমরা জানি কারা নীতি নির্ধারক ছিলেন। এই টেম্পো দখল করার মতন যারা যারা আমাদের গোপালগঞ্জে আক্রমণ করে অনলাইনে বসে বসে দেখছিলেন, তারাই সেখানে নিয়ন্ত্রণ করছিলেন। অতএব এই চ্যালেঞ্জটা যেহেতু বিএনপি সদিচ্ছায়, কারণ আওয়ামী লীগ এই প্রেসার বিএনপিকে এখনো করেনি তেমন ভাবে। আমি বলবো ইউএস এর পররাষ্ট্র দপ্তর এখনো তেমন ভাবে এই বিষয়টি নিয়ে আলাপ করেনি, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সবাই তাদেরকে নোট দিয়েছে যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সমস্ত কিছুই নির্বাচিত সরকার করবে, এটা আশা করি। যেমন 5 জন আইন আমি বলছি এখানকার কংগ্রেসম্যান 23শে ডিসেম্বর যে চিঠি দিয়েছেন, সেই চিঠির একটা সেন্টেন্সে ছিল যে বর্তমান সরকার তথা ইউনূসের সরকার অথবা ভবিষ্যতের নির্বাচিত সরকার। অতএব এই কাজগুলো এখনো তেমন প্রেসার হিসেবে আসেনি বা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে বিএনপি নিজকেই মুক্ত করার জন্য এই কলঙ্ক থেকে আমার মনে হচ্ছে বিএনপি এই কাজটা করবে। আর যদি না করে তাহলে আমার কথা মিথ্যা হবে। আমার কথা মিথ্যা না হোক, আমার কথা মিথ্যা না হয়ে বিএনপি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক এবং প্রমাণ করুক যে তারা এটার সাথে যুক্ত ছিল না। 32 নম্বরে যারা তারেক জিয়ার নামে স্লোগান দিয়েছে, তারা প্রমাণ করুক যে এরা শিবিরের লোক। যেমন ওই যে কিসের নিচে বসবাস করে প্রাণী বলা হচ্ছিল যে লুঙ্গির নিচে, এরা কি ওরাই? এটা বিএনপি কে, তারেক জিয়াকে প্রমাণ করতে হবে, এবং বিএনপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে বলেই আমি দস্তগীর জাহাঙ্গীর মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কথা শুনছিলেন, দস্তগীর জাহাঙ্গীর যুক্তরাষ্ট্র থেকে বলছেন, স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিক। তিনি যে কথাগুলো বললেন
আমরাও এই কথাটি বলতে চাই যে পুলিশদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, অন্য হত্যাকাণ্ডগুলো তো আছেই, গত 18 মাসে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো তো আছেই, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের বিচারের জন্য পুলিশ বিভাগ 18 মাস পরে হলো তারা কিছুটা নড়ে চড়ে বসছে, তারাও এখন দাবি তুলছে, দেশের মধ্যে থেকে দাবি উঠছে, এমনকি বিএনপি যাদের সাথে আন্দোলন করেছে তারাও এখন বিভিন্নভাবে এসব নিয়ে কথা বলছে। আন্তর্জাতিক চাপ তো আছেই, সংসদ 12ই মার্চ বসছে, দেখা যাক সেখানে কি হয়। আমরা আশা করি বিএনপি অবশ্যই তাদেরকে কলুষমুক্ত করার জন্য এইটি চ্যালেঞ্জ হিসাবে নিবে এবং আমরা সেটি দেখার অপেক্ষায় থাকবো। জাহাঙ্গীর ভাই, আপনি আর কিছু বলছিলেন সম্ভবত। আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটেছে গত 10 দিনে, যে সেটা হলো যে বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্টের সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে যেটা আমরা গত 18 মাস ব্যাপী বলছিলাম যে বাংলাদেশের যেহেতু সংবিধান বলবৎ এবং সংবিধান অনুসারেই, সংবিধানে যদিও অনুচ্ছেদ নেই, তারপরে সংবিধানকে সমুন্নত রেখেই যেহেতু এই সরকার শপথ গ্রহণ করেছেন, অতএব প্রেসিডেন্টের কাছে সরকার প্রধানের একটা নিয়ম, আমি বলবো এটা আইনগত বাধ্য, তিনি যখন উনি বিদেশ ভ্রমণ করবেন উনি অবশ্যই দেশে এসে বিদেশের এই বিষয়গুলো, ভ্রমণের বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন এবং দেখা করবেন এই প্রথা বা বাংলাদেশে, ভারতে, যেখানেই আমাদের পৃথিবী, ব্রিটেনে, যেখানেই পৃথিবীর সমস্ত দেশে গণতান্ত্রিক এই পন্থা, এই পার্লামেন্টারি পন্থা, সেখানে এটা বলবৎ, এবং সেটা উনি করেননি। আমরা সমালোচনা আগে করেছি, কিন্তু এটা সাধারণ মানুষ তখন এমন না বিশ্বাস যে এইসবগুলো তাদের ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল এই মনস্টার কবে যাবে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট যে সাক্ষাৎকার দিয়েছেন, এটা আমি মনে করি যে তারেক সরকারের এখন এটা মৌলিক দায়িত্ব হয়ে পড়েছে। তারেক সরকারের যিনি সর্বোচ্চ আইন মন্ত্রীর কথা বলছি না, যিনি আইনের অফিসার, যাকে বাংলাদেশে প্রধান প্রসিকিউটর হয়তো বা বলা হয়, এখানে অ্যাটর্নি জেনারেল বলা হয়, এটা উনার এক্স অফো মানে অফিস থেকে উনার চেয়ার অনুসারে উনার দায়িত্ব হয়ে পড়েছে ডক্টর ইউনূসের নামে কেস করা দেশদ্রোহিতা। কারণ দেশদ্রোহী কাজটা উনি করেছেন, উনারা মিথ্যার আশ্রয় নিয়ে